আমার প্রবাসী বোনেরা বাংলাদেশের সকল জনগণকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি খুব আনন্দিত আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে, কিন্তু অত্যন্ত কষ্ট বুকে নিয়েই আজ আপনাদের সাথে কথা বলছি। কারণ যে বাংলাদেশটাকে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবনের সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন করেছিলেন, এবং মাত্র 3 বছর 7 মাসের মধ্যে এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি একটি সম্পূর্ণতা দেশে উন্নীত করে দিয়ে যান। আজকে সেই দেশটা, যে দেশটাকে আমার বাবা যে দেশের মানুষকে ভালোবাসতেন, সেই দেশটা আজকে একেবারে ধ্বংসের পথে চলে গেছে। এটাই বাঙালি জাতির জন্য সব থেকে কষ্টের। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার তিনি হাতে নিয়েছিলেন। নিজামবাড়ি ছিল না, রাস্তাঘাট ছিল না, খেতে ফসল ছিল না, কোনো খাবার ছিল না। শূন্য হাতে যাত্রা শুরু করে তিনি এই দেশটাকে উন্নীত করেন, এবং স্বল্পোন্নত দেশের মর্যাদা পায় বাংলাদেশ। কিন্তু যখন দেশের মানুষের ভিতরে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে, যখন অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখনই 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে। একই সাথে হত্যা করে আমার মা এবং ফজলাতুন্নেসা মুজিব, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামান, এবং আমার ছোট্ট ভাই ডিজার বয়স মাত্র 10 বছর আছে, তাকে উনি করে কামাল জামানের নবগঠিত বধূ সুলতানা ও রতি জামালকে হত্যা করে। আমার একমাত্র তিনি মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরকে হত্যা করে। রাষ্ট্রপতি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিলউদ্দিন ছুটে এসেছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে, এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে। শেখ ফজলুল মুক্তিযোদ্ধা ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুল আফসার নিয়াবাদ, এরাও মুক্তিযোদ্ধা, এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বিবি, আর 4 বছর নাতি সুকান্ত, তার 9 পুত্র মুক্তিযোদ্ধা, সাংবাদিক শহীদ সালিমান এবং সাংস্কৃতিক কর্মী রিন্টু সহ সেই সময় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশে একটা খুনিদের রাজত্ব হয়ে যায়, খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়। 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে মা বোন। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো যে লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীনতা। আর এই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য। দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চেয়েছিলেন বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, বিশ্ব দরবারে বাঙালি জাতি বিজয়ের জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, 15 আগস্টে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ হয়ে গেল যুদ্ধ অপরাধী এবং খুনিদের রাজত্ব। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলো। বাংলাদেশ আর সামনের দিকে এগোতে পারেনি। 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকারে আসে, তখনই মানুষ সরকারের কাছ থেকে সেবা পেতে শুরু করে, এবং সরকার যে মানুষের জন্য কাজ করে, এটা কিন্তু একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসলেই এদেশের মানুষ সেটা উপলব্ধি করতে পারে। এটা 75 পরে যারাই ক্ষমতা এসেছে, হত্যা কুষড়যন্ত্রের মধ্যে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, মানবিক অধিকার সবই কেড়ে নিয়েছিল। আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় ছিল। ওই সময়টা ছিল বাংলাদেশের জন্য স্বর্ণযুগ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সাক্ষরতার হার বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ঘরের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, এবং শিক্ষার হার বৃদ্ধি করা থেকে শুরু করে সার্বিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। কিন্তু এরপর আবার আমরা আসতে পারি একটা চক্রান্তের কারণে। 8 বছর পর 2008 সালে যে নির্বাচনটা আবার হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ 233টা সিট এককভাবে পেয়েছিল, এবং 2001 থেকে 8 পর্যন্ত সেখানে ছিল বিএনপি জামাতের সেই স্বৈর শাসন,
দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই সৃষ্টিরা, মানুষ হত্যা করা, লুটপাট, নানা ধরনের অপকর্মগুলো তখন ইমার্জেন্সি ডিক্লেয়ার হয় এবং এরপর বাংলাদেশের মানুষ আরো দুর্ভোগ বাড়িতে যাই হোক। নির্বাচনে জয়ী হয়ে 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকার গঠন করার সাথে সাথে বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেয়। 2010 থেকে 2021 আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি। 2020 সালে জাতির পিতা জন্ম শতবার্ষিকী এবং 2021 সালে সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, তখনই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে আত্মসম্মান পায়, উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু 2026 সাল থেকে। এই 2024 সালেও উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে কিনা, এটা জাতিসংঘের একটা বিশেষ কমিটি আছে, সেই কমিটি যাচাই বাছাই করে আমাদেরকে সেটা স্বীকৃতি দেয়। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যাপক কর্মসূচি পালন করি। দীর্ঘ এই 15টা বছর এবং 8 মাস বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর এই প্রথম গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে এবং গণতন্ত্রের স্বাদ পায় এবং গণতান্ত্রিক ভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হলে দেশ যে উন্নত হয় সেটাই প্রমাণ হয়। কারণ আমরা অত্যন্ত পরিকল্পিত ভাবে বাংলাদেশে যে উন্নয়ন করি, যে উন্নয়নের ছোঁয়া একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দিই। আমার গ্রাম আমার শহর, প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাটের উন্নতি করেছি, অবকাঠামোগত উন্নয়ন আজকে সারা বাংলাদেশে সেটা দৃশ্যমান। আমরা যে রূপকল্প 21 ঘোষণা করেছিলাম এবং বলেছিলাম যে বাংলাদেশ একটা বদলে যাবে, ঠিকই বাংলাদেশ বদলে বাংলাদেশ সারা বিশ্বে অর্থনৈতিক ভাবে উন্নত হয়েছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে 35তম দেশ হিসেবে আমরা স্বীকৃতি অর্জন করি। আমাদের প্রবৃদ্ধি আমরা ধারাবাহিক ভাবে 6 ভাগের উপরে রাখতে সক্ষম হই, যদি এর মাঝে কোভিড-19 মোকাবেলা করতে হয়, তাছাড়া যুদ্ধ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা মোকাবেলা করেও আমরা আমাদের উন্নয়নের গতি ধারা অব্যাহত রাখি। আজকে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, ঠিক যে প্রান্তিকে আওয়ামী লীগ সরকার আমলে আমাদের প্রবৃদ্ধি 6.04% ছিল, ঠিক একই প্রান্ত থেকে এই বছরে আপনারা দেখেন আজকে যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে সেই ডক্টর ইউনূস, তার নেতৃত্বে বাংলাদেশ এখন পিছিয়ে গেছে। সেই প্রবৃদ্ধি আজকে মাত্র 1.81 ভাগে নেমে এসেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং একটা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমরা যে সকল পদক্ষেপ গুলি হাতে নিয়েছিলাম, যার সুফল দেশে বস পেতে শুরু করেছিল। বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় যা ছিল মাত্র 453 মার্কিন ডলার, সেখানে আমরা 2793 মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। বাংলাদেশের সকল গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনামূল্যে ঘর বাড়ি তৈরি করে দিয়ে সেমি পাকা ঘর, তার সঙ্গে তাদের জীবন জীবিকার জন্য সহযোগিতা করে যাচ্ছেন, যার ফলে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছিল। যে প্রত্যেক মানুষের ঠিকানা থাকবে, কেউ মানবিক জীবন যাপন করবে না। আমাকে ঢাকা শহরে বস্তিবাসীদের আমি ফ্ল্যাট বানিয়ে সে ফ্ল্যাট তাদের ভাড়া দিতাম খুব স্বল্প পয়সায়, বস্তিতে যে ভাড়ায় থাকতো সেই ভাড়ায়। আবার আমাদের যারা হরিজন দলিত শ্রেণী তাদের জন্য আমি ফ্ল্যাট বানিয়ে তাদের থাকার ব্যবস্থা করে দিই। যারা এমনকি 91 সালে ঘূর্ণিঝড়ে যারা ঘর বাড়ি হারা হয়েছিল, বস্তিতে থাকতো সেই কক্সবাজারে, তাদেরকেও প্রায় 4000 পরিবার আমি কক্সবাজারে স্কুলে তাদের ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে বিনামূল্যে সেই ঘর বাড়ি তাদের দিয়ে জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছিলাম। আমাদের দেশের হিজড়া, বেদে, অনগ্রসর জাতি, এমনকি যারা যাদের ঘর নাই বাড়ি নাই, প্রত্যেকটা মানুষকে একটা ঠিকানা দেবো, সেইভাবে আমরা কিন্তু কাজ করে যাচ্ছিলাম। আওয়ামী লীগের আমলে 15 বছর 7 মাসে কোনোদিন বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হয়নি, খাদ্যের জন্য কারো অভাব হয়নি, খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। আমাদের দেশটাকে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি। মানুষের ভিতরে একটা স্বস্তি ফিরে এসেছে। যেখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে সেশন জট লেগেই থাকতো, আওয়ামী লীগের আমলে কখনো সেশন জট থাকেনি।
প্রত্যেকটা এলাকায় আমরা শিক্ষার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করছি। প্রতিটি প্রাইমারি স্কুলে নতুন বিল্ডিং করে দেওয়া এবং উন্নত মানের ওয়াশ ব্লক অথবা টয়লেট তৈরি করে দেওয়া, ছেলেদের মেয়েদের আলাদা করে, রাস্তাঘাট উন্নতি, কোন ছিল না যে আমরা দেখি নাই। প্রত্যেকটা দিক থেকে আমাদের দেশকে উন্নতি করেছে। আমাদের উন্নয়নটা ছিল তৃণমূল মানুষকে ঘিরে। প্রত্যেক মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, জীবনে স্বস্তি ফিরে এসছে, উন্নত হয়েছে। মানুষের ভিতরে একটা শান্তি ছিল। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসার, পুলিশ, প্রত্যেকে সার্বিক উন্নতি আমরা করেছি এবং প্রত্যেকে যেন তার কাজ কর্মস্থলে অন্তত সুন্দরভাবে কাজ করতে পারে। যেখানে আগে সরকারি কর্মচারী বেতন পেলে মাসে 15 দিন গেলেই তাদের দুশ্চিন্তা হতো ষান্মাসিক কিভাবে চলবে, আমরা সেখানে বেতন ভাতা বাড়িয়ে দিয়ে, সুযোগ বাড়িয়ে দিয়ে তারা যেন ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থা করেছি। পাশাপাশি ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য আমরা প্রাইভেট সেক্টরকে উন্মুক্ত করে দিই। বাংলাদেশে ব্যাপকভাবে বিনিয়োগ আসতে শুরু হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়। আজকে যে মোবাইল ফোন, এটাও তো আওয়ামী লীগ সরকার আমলেই দেওয়া। এবং আমরা ডিজিটাল সিস্টেম, আমাদের টেলিফোন চলে অ্যানালগ, আমরা সেটা ডিজিটাল সিস্টেম উন্নীত করি। আমরা প্রতি জেলায় জেলায়, বড় জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় তৈরি করা, মেডিকেল কলেজ তৈরি করা। আমাদের একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আওয়ামী লীগ আমলে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়। এবং হাসপাতালগুলি বেসরকারি খাতে যাতে উন্নত মানের হাসপাতাল হয়, এটার ট্যাক্স কমিয়ে দিই এবং শিশুদের চিকিৎসার জন্য তাদের ইনকিউবেটর সহ যা যা দরকার সেগুলি আমরা মানে ট্যাক্স মুভ করি। আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি জুন মাসে 2024 সালে জুন মাসে যে বাজেট দিয়ে আসলাম, 7,97,000 কোটি টাকার বাজেট জুন মাসে আমরা দিয়েছি। এরই মধ্যে আপনারা দেখেছেন যে কোটা আন্দোলনের নামে এক আন্দোলন, যেখানে কোটা ছিলই না। আমি নিজেও তো 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলাম। তবে হাইকোর্টের একটা রায় দেয়, হাইকোর্টের রায় দেওয়ার সাথে সাথে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের শিক্ষা মন্ত্রণালয় উচ্চ আদালতে আবেদন করে এবং সেই হাইকোর্টের রায়টা স্থগিত হয়ে যায়। এটা 5 জুনে কিন্তু আমরা উদ্যোগটা নিই এবং তারপর আমরা দেখলাম হঠাৎ জুলাই মাসের 7 তারিখ থেকে আন্দোলন, ছাত্ররা নেমে এসেছে কি কোটা বাতিল, মেধা চাই। খুব ভালো কথা, কোটা বাতিল তো কোটাই তো নাই, তো বাতিলটা কি করবো? আর যেখানে হাইকোর্টের রায় স্থগিত হয়ে যাচ্ছে, এখন সেখানে পূর্ণাঙ্গ রায়টা দেবে আর আমরা তো নিজেরাই কোটা বাতিল করেছি। তাদের সাথে আলাপ আলোচনা করা হয়, এমনকি আমাদের মন্ত্রীরা কেউ আলাপ করে, তাদের ছেলেদের প্রতিনিধি। কিন্তু সেখানে একটা জিনিস লক্ষ্য ছিল, ওই আন্দোলনে খুব সুনির্দিষ্ট কোন নেতা ছিল না যে কার সাথে কথা বলা যায়। তারা সব স্বীকার করে, সব দাবি মেনে নেওয়া হয়। আবার যে আন্দোলন, যখন তাদের সকল দাবি মানা হলো তখন তাদের এক দফা দাবি, সেটা হলো আবার সরকারকে যেতে হবে। কিন্তু কেন, অপরাধটা কি? আমি মানুষের খাদ্য নিরাপত্তা দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করে দৌড়ায় পৌঁছে দিয়েছি, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি হয়েছে। 59 বছর থেকে আমি 73 বছর উন্নীত করতে পেরেছি। সাক্ষরতার হার 45% থেকে আমরা 78.8 ভাগে বৃদ্ধি করেছিলাম। রাস্তাঘাট, পুল, ব্রিজ এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সারা বাংলাদেশে প্রত্যেক বড় বড় নদীর উপরে ব্রিজ, সেতু, কালভার্ট নির্মাণ করে রাস্তাগুলিকে আমরা, যেগুলি হাইওয়ে 6 লেনের রাস্তা, যেখানে দুপাশে স্লো মুভমেন্টের যে গাড়ি সেগুলি যাবে আর উপরে হাই স্পিড যাবে, এইভাবে সারা বাংলাদেশটাকে নতুন ভাবে সাজিয়েছি। স্যাটেলাইট বনবন্ধ উৎক্ষেপণ করেছি, আমাদের গবেষণা চলছে, আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি করছি। সেই মানুষের কোন হাহাকার তো ছিল না। আমি জানি যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অত্যাধিক মন্দা, মূল্যস্ফীতি বেড়ে গেছে, দেখার সাথে সাথে 1 কোটি পরিবারের জন্য টিসিবির মাধ্যমে আমরা বাড়ি বাড়ি কার্ড দিই, যেখানে 30 টাকা কেজি, মানে 30 টাকা কেজিতে যেন
চাল কিনতে পারে, স্বল্প মূল্যে ডাল তেল কিনতে পারে, সেভাবে আমরা ব্যবস্থা করে দিই। যারা একেবারে কাজ করতে পারতো না বা বয়স্ক করতে পারতো না, তাদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, বিভিন্ন ভাতার ব্যবস্থা করে দিই। আমাদের ছেলে মেয়েদের জন্য প্রি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করি এবং প্রত্যেককে শিশুদেরকে আমরা মায়ের নামে তাদের উপবৃত্তি দিতে শুরু করি। উচ্চ শিক্ষার জন্য আমরা উপবৃত্তি দেই, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও আমরা একটা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করি। তার মাধ্যমে যারা একেবারে পোস্ট গ্রাজুয়েশন করবে তাদের ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। এমনকি সরকারি কর্তাদেরও আমরা বিদেশে পাঠিয়ে ট্রেনিং করাই দিয়েছি। ডাক্তার, নার্সদের চাকরি আমরা উন্নত মানের করে দিই, বিদেশে ট্রেনিং করাই আমরা বিশেষায়িত নার্স তৈরি করি এবং প্রায় 22,000 ডাক্তার এবং 44,000 নার্স আমরা নিয়োগ দিয়েছি। অর্থাৎ কোভিড আমরা যেভাবে বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি এবং কোভিড আমরা যেভাবে মোকাবেলা করেছি, এটা সারা বিশ্বব্যাপী এটা সকলেই প্রশংসা করেছে। যে 5টি দেশ সাফল্য অর্জন করেছে, বাংলাদেশ তার মধ্যে একজন। তো এইভাবে যখন বাংলাদেশের উন্নয়ন, ঠিক সেই সময় হঠাৎ এই আন্দোলন থেকে আমাকে ক্ষমতা থেকে ছাড়তে হবে। যদি দেশের মানুষের কল্যাণ করতে না পারতাম, তাদের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করতে না পারতাম, জঙ্গি দমন করতে না পারতাম, তাহলে একটা কথা ছিল। হঠাৎ তাদের এই আন্দোলন, আমার কি অপরাধ যে আমি জঙ্গিদের দমন করতে পেরেছি, মানুষের জীবনের নিরাপত্তা এনেছি, শান্তি এনেছি, সেটাই কি আমার অপরাধ? আমার কি অপরাধ? আমি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, চিকিৎসা ব্যবস্থা করেছি, সাক্ষরতা বাড়িয়েছি, মানুষের জীবন মান উন্নত করেছি, মাথা পিছু আয় বৃদ্ধি করেছি, আর অবকাঠামোগত উন্নয়নের কথা তো বললামই না। তাহলে অপরাধটা কোথায় ছিল সেটা তো বুঝতে পারলাম না, যে আমাকে যেতে হবে। আপনারা জানেন যে প্রকৃতপক্ষে যেটা দেখা যায় যে একটি মানুষের ক্ষমতার লোভ, সেই লোভের আগুনে বাংলাদেশ চলছে। মানুষের জীবন মান একেবারে কোথায় যে ঠিক আছে আপনারা সেটা দেখেন। মানবাধিকার বলে আজকে কিছু নেই, চরম ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আপনি কথা বলবেন, সাথে সাথে আপনাকে হয় আগুনে পোড়াবে, নয় আপনার হাত পা কেটে দেবে, নয় গলা কেটে মারবে, অথবা আপনার বাড়ি ঘর সব লুটপাট হবে বা আগুনে পোড়াবে। এটাই তো এখন বাংলাদেশ হচ্ছে। আন্দোলনের নামে যে সমস্ত ধ্বংসাত্মক কাজ চললো এবং এখন পর্যন্ত যা চলছে, আজকে সারা মানে ক্ষমতা, ঠিক আছে আমাকে যখন এইভাবে বলা হলো এবং তখন হ্যাঁ আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম 15ই আগস্ট। 15 জন এটাই বেঁচে যাওয়াটাই কি অপরাধ? বাবা মা ভাই সব হারিয়ে সেই শোক ব্যথা বুকে নিয়েও বাংলাদেশে ফিরে এসে 6 বছর প্রবাসে থেকে বাংলাদেশে এসে ফিরে এসে বাংলাদেশের মানুষের জন্য তো কাজ করেছি। বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই আমি ঘুরে না দেখেছি মানুষের অবস্থা, এবং সেইভাবে পরিকল্পনা নিয়ে নিয়ে প্রত্যেকটা অঞ্চলের আমি উন্নতি করেছি। যেসব এলাকায় প্রতি বছর মঙ্গা লেগে থাকতো, আওয়ামী লীগের আমলে তো কোনো মঙ্গা হয় নাই। প্রত্যেকের কাজের ব্যবস্থা করা, একটা আত্মবিশ্বাস জন্মানো, একটা আত্মমর্যাদা বোধ জন্মানো, সেটা আমি করতে পেরেছি। বিশ্বব্যাপী বাংলাদেশকে মর্যাদা আসন অধিষ্ঠিত করেছি। তারপরে হলো কি না, এক দফা এবং গণভবন ঘেরাও করে আমাকে হত্যা করা হবে, সেই পরিকল্পনা নেওয়া হলো। এবং আপনারা দেখেছেন প্রথমে হলো ছাত্র আন্দোলন, এরপরে সবাই বুঝুক না বুঝুক তাদের সমর্থন, আমরা তো তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেইনি। 7 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত এই ছাত্ররা তো মাঠে বসেছিল, পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে, আমাদের সকলে সহযোগিতা করেছে, এমনকি আমাদের ছাত্রলীগ দিবস সবাই। কিন্তু যখন তারা এই অগ্নিসন্ত্রাস শুরু করলো, মেট্রো রেলে আগুন দিল, পুলিশ হত্যা করলো, থানাগুলিতে একে একে থানা জ্বালাতে শুরু করে, প্রায় 450 থানা আগুন দিয়েছে, লুটপাট করেছে এবং থানার ভিতর পুলিশকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি ঘর লুটপাট, দখল এবং জ্বালিয়ে পুড়ে দেওয়া। এমপি হোস্টেল, সেখানে প্রত্যেকটা এমপি হোস্টেল ভেঙে লুটপাট এবং সেখানে
সমস্ত জিনিসপত্র নষ্ট না। এবং আপনারা লক্ষ্য করবেন যে প্রথম দফা হলো আন্দোলন এবং এই দাবি, দ্বিতীয় দফা কি তখন 32 নম্বর, এই 32 নম্বর থেকে তো জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এই 32 নম্বর থেকে তো সকল আন্দোলন সকল অর্জন, আবার এই 32 নম্বরে তো জাতির পিতা বঙ্গবন্ধুকে পরিবারের সদস্যদের সহ হত্যা করেছে। এই স্মৃতিটুকু আমি আর এরা উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পেলেও আমরা তো নিজেরা ভবনে নেইনি, জনগণকে দিয়ে দিয়েছিলাম ট্রাস্ট করে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে আমরা এটাকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করে জনগণের এই সম্পদ আমরা দান করেছি। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তো জনগণের জন্য আজীবন উৎসর্গ করেছে, আমরা তো তাকে দিয়েছি। সেই বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দিল আমাদের স্মৃতিটুকু, শেষ স্মৃতিটুকু, যেখানে গেলে অন্তত আমাদের বাবা মার কথা আমরা উপলব্ধি করতে পারতাম, সেখানে আগুন দিয়ে পোড়ানো এবং কি বিভৎস ভাবে ব্যবহার করলো আপনারা সেটা দেখেছেন। একই সাথে রেহানা যে বাসায় থাকতো সেটা লুটপাট, আমার স্বামীর যে বাসাটা ছিল সুধা সদন, যেটা জয় পুতুলের নামে, সেখানে দিয়ে দিয়েছি আমি। সেখানে শুধু লুটপাট না, লুটপাট এবং অগ্নি সন্ত্রাস করলো, সেখানে আগুন দিয়ে পোড়ালো। সংসদ ভবনে ঢুকে সেখানে যে আগুন দিতে পারেনি সেই কাগজপত্রে পানি ঢেলে দিয়ে, এবং সংসদ ভবনের যে জায়গায় আমাদের সেশন বসে সেখানে এর উপরে বসে টেবিলের পা তুলে সিগারেট ফুকে কিভাবে সংসদকে অবমাননা করলো। এমনকি উচ্চ আদালত, আপনারা দেখেছেন হাইকোর্ট, সেখানে চিফ জাস্টিসের বাড়ি এবং চেম্বারে আক্রমণ এবং তাকে পদত্যাগে বাধ্য। এখন সকলেই মান সম্মান বোধ আছে, তারা পদত্যাগ করলেন। সেক্রেটারিয়েট, সেই সেক্রেটারিয়েটও আগুন দেওয়া হলো, মানে কোনো জায়গার জন্য বাদ নেই। আর আওয়ামী লীগের নেতা কর্মী তো কারো বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান কিচ্ছু নেই, এমনকি ইন্ডাস্ট্রি গুলিতে পর্যন্ত আগুন দিয়ে পড়ানো অথবা বন্ধ করে দেওয়া হচ্ছে। এইভাবে একটা ধ্বংসযজ্ঞ সারা দেশে চলছে। হ্যাঁ, 5 তারিখ কামালের জন্মদিন আমরা পালন করতে পারলাম না, সেদিন আমলেই তো প্রোগ্রাম ছিল, সেটা করা হলো না। সেখানে মানুষের গণহর আক্রমণ করবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, একজন সমন্বয়ক ছাত্র নেতা, যিনি ওই উৎকল ইউনুসের জেলা বলবো, সে নিজে স্বীকার করলো যে মেট্রো রেলে আগুন দিয়ে পড়িয়েছে এবং পুলিশ হত্যা করেছে বলেই তার বিপ্লব নাকি সফল হয়েছে। আর একজন সমন্বয় বলেছে যে তাদের ছাত্র বেশি ছিল না দেখে তারা ফেক আইডি কার্ড করে ছাত্র বানিয়ে, অর্থাৎ ছাত্র তালিকাদের বানানো, ওই বিহারি ক্যাম্পের ছেলেপেলেদের নেওয়া, কিশোর গ্যাং তাদের নেওয়া, বা আমাদের স্কুটার ড্রাইভার বা অন্যান্য যারা একটু যুবক তাদেরকে ভুয়া ছাত্র বানিয়ে তারা নিয়ে এসে এবং এই কিশোর গ্যাং বা এদের হাতে কি অস্ত্র তুলে দেওয়া। এবং যত সন্ত্রাসীরা কারাগারে বন্দী ছিল, জঙ্গিরা ছিল, জেলখানা ভেঙে জঙ্গিদের ছেড়ে দিয়েছে, এবং সন্ত্রাসীদের যত যারা তাদের মানে বাহিনী তাদেরকে ব্যবহার করেছে, এবং সেখানে গণভবন আক্রমণ। আমার সাথে সেখানে অনেক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার, এপিবিএন তারা আছে, আমাদের নেতা কর্মী ছিল অনেক, তাছাড়া ওখানে অনেক কাজের লোকজন ছিল। শুধু আমার জন্য তাদের জীবনটা ক্ষতিগ্রস্ত হবে। আর এরা আক্রমণ করতে আসলে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা ছিল, যদি গুলি করে, ফায়ার ওপেন করে, মানুষ মারা যাবে। আর ওরা হুমকিও তো দিয়েছিল গৃহযুদ্ধ শুরু করবে। আমি তো যে মানুষগুলির জন্য আমি এত কষ্ট করলাম, বাবা মা ভাই হারিয়ে সব দেখা ব্যথা বুকে নিয়েও আমি কাজ করলাম, আজকে আমার ক্ষমতায় থাকার জন্য তাদের উপর গুলি চালানো, তাদের জীবন নিতে হবে কেন? হ্যাঁ, তারা চায় না যখন, ঠিক আছে,
আর আমার নিরাপত্তা যারা ছিল তাদেরও তো জীবন আছে, তাদেরও তো মানবাধিকার আছে। তো সেই মানবাধিকার রক্ষার কথা চিন্তা করেই তো আমি ছেড়ে চলে গেলাম। মাত্র 20-25 মিনিটের জন্য বেঁচে গিয়েছিলাম আমরা দুই বোন। চাই না আল্লাহ সবসময় এভাবে বাঁচান। 21 আগস্ট গ্রেনেড হামলায়ও ওইভাবে বেঁচে গিয়েছিলাম। আবার হোটেল পাড়া সেই 76 কেজি বোম, সেখান থেকে আমরা দুইজন বেঁচে এসেছিলাম। চট্টগ্রামে 88 সালে 24শে জানুয়ারি যে গুলি করেছিল, প্রায় 3 জন মানুষ মারা গেল, সেখান থেকেও বেঁচে এসেছিলেন। বারবার কতবার আল্লাহ তো আমাকে বারবার বাঁচিয়ে নিয়ে এসেছেন। তো আমি ওই জনগণের কথা চিন্তা করি, আর ওই সংঘাত না হয়, গুলিগোলা না হয়, মানুষ শান্তিতে থাকুক, সেই জন্যই সরে আসতে বাধ্য হয়েছি। শুধু মানুষের কথা চিন্তা করে চলে এসেছি। কেউ কেউ বলতে চায় পালানো, না, আমি পালাইনি, আমি মানুষের জীবন বাঁচাতেই সরে এসেছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, ভেবেছিলাম আর কোনো ঘটনা ঘটবে না, কিন্তু আমরা কি দেখলাম? এরপরেও মানুষকে হত্যা করা, হাত কাটা, পা কাটা, লাশ ফেলা এবং জ্বালা পোড়াও, সেই সংঘাত কিন্তু এখনো চলছে। আপনারা দেখেছেন, কেউ একটা কথা বলতে পারে না। আমার সময় আমি টেলিভিশন সমস্ত ব্যক্তির হাতে দিয়ে দিই, প্রতিদিন টক শো, সারাদিন বসে কেউ আমাদের যে সরকারকে সমালোচনা করছে। আমি তো কই তাদের গলা টিপিতে ধরিনি, বা তাদের মারতে যায়নি, বা সেই প্রতিষ্ঠানে আগুন দিতেও যায়নি। কিন্তু ইউনিসেফের ক্ষমতায় কি করলো? প্রত্যেকটা মিডিয়ার নিজের প্রতিনিধি বসা, তারা যা বলে দেবে তাই বলতে হবে। এবং ইউনিসেফটা এবং আরো দুটো অফিস নিয়েছে, সেখানে তার লোক বসা আছে, কাউকে 5 লাখ, 7 লাখ, 10 লাখ বেতনও দিয়ে বসিয়ে রেখেছে, এবং তাদের কাজই হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যত রকমের অপপ্রচার চালাও। আর কোথায় কি বলতে হবে, ওই টকশোতে বলতে হবে, কি নিউজ দিতে হবে, কি কথা বলতে হবে, সব নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণের কেউ যদি তার ব্যর্থ ঘটান, তাহলে আগুনে পুড়িয়ে দেবে, চাকরি যাবে, অথবা জীবনে মেরে ফেলে দেবে। এই তো বাংলাদেশের অবস্থা। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষের নিরাপদে পথ চলারও যেমন নিরাপত্তা নাই, নিরাপদে ঘুমানোরও কোন নিরাপত্তা নাই। নিরাপদে চলতেও পারবে না, নিরাপদে ঘুমাতেও পারবে না, বাড়িতেও থাকতে পারবে না, বাড়িতে বাড়িতে ডাকাতি প্রত্যেক জায়গায়। এখন এই যে ছাত্র আমদানি যারা যায়, যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এবং চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যাচ্ছে, একের পর এক শিল্প কারখানা বন্ধ, হাজার হাজার শ্রমিকরা বেকার হয়ে গেছে, দিন মজুরা কাজ পায় না, রিক্সাওয়ালারা কাজ পায় না, এমনকি মানুষকে সাহায্য করার জন্য যত যা রেখে এসেছি তা কিছুই নাই, সব উদাহরণ। এমনকি এবার ফসল উৎপাদনও ব্যাহত হয়েছে, আমন মৌসুমে আমন সংগ্রহ করতে পারেনি, এখন বড় মৌসুম, এখন তো সারের প্রয়োজন। আপনারা খোঁজলে দেখেন কতটুকু সার আছে, কেনে নাই, টাকা গেল কোথায়? আমি তো বাজেটে সব কিছু দিয়ে এসেছি। 1 জানুয়ারি আমরা বই দিই, সেই বই এবার দিতে পারিনি, অথচ বই ছাপানোর জন্য যে বাজেট আমরা রেখে এসেছি তাতে আরো অতিরিক্ত 700 কোটি টাকা বই ছাপানোর জন্য তারা নিয়েছে। তো বই পেল না কেন? আজকে বই পাওয়া যায় না, বই চাইতে গেলে নাকি আবার বঙ্গবন্ধুর স্মরণে। আজকে আপনারা দেখেন, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যত মানুষের কল্যাণে যত কাজ করেছে, 1 কোটি পরিবারের জন্য আমি পারিবারিক কার্ড করে দিলাম, যাতে স্বল্পমূল্যে খাদ্য কিনতে পারি। সেটা থেকে 43 লাখ কার্ড বাতিল কেন? 43 লাখ লাগে আওয়ামী লীগ নৌকা ভোট দেয়। আচ্ছা, 43 লাখ যদি বাদ দেয়, আওয়ামী লীগ ভোট দেয় বলে আরো 57 লাখ যে ছিল তাও তো আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ তো আমরা তো কখনো দলবাজি করে দেখিনি, মানুষকে মানুষ হিসেবে দেখেছি, তাদের মানবিক অধিকার নিশ্চিত করেছি। প্রত্যেকটা মানুষ যেন খাদ্য পায়, বস্ত্র পায়, চিকিৎসা পায়, নিরাপত্তা পায়, শিক্ষা পায়, আমরা সে ব্যবস্থা করেছি। তাহলে সারা বাংলাদেশে কোন ব্যক্তি আছে? শেখ হাসিনা, শেখ হাসিনা।
শেখ হাসিনা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার বারবার দরকার বারবার দরকার আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের সরকার বারবার দরকার। আমি আপনার একটু লক্ষ্য করে দেখেন যে এই পারিবারিক কার্ডে 43 লাখ বাতিল কেন আওয়ামী লীগ করে শেষ জন্য তারা কি মানুষ না? তাদেরকে খাদ্য লাগবে না? তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই? অপরাধটা কি আওয়ামী লীগের? আর সেভাবে বিচার করে দেখেন যে আওয়ামী লীগের লোক কিন্তু কম, সাধারণ মানুষ তো বেশি, তাহলে আমাদের অপরাধটা কি? আমরা তো 57 ভাগই তো দিয়েছে আমেরিকার বাইরের লোককে তাদের হিসাবে, আর আমার হিসাবে এরা সবাই মানুষ। আজকে আশ্রয় প্রকল্প ঘরগুলি দিয়েছি, 58টা জেলা গৃহহীন ভূমিহীন মুক্ত করে দিয়েছি, বাকি কাজ চলছে, সেগুলি পর্যন্ত দখল করে ফেলেছে, সেগুলি দখল। আজকে কৃষক সার পাচ্ছে না, যে সারের দাম 1000 টাকা সেটা এখন 3500 টাকা দিয়ে কিনতে হয়। এই সময় আমাদের সারা বছরে 60 লক্ষ মেট্রিক টন চাউল প্রয়োজন হয়, আর এই বড় মৌসুমের আগে আমাদের 40 লক্ষ মেট্রিক টন সার, এবং যেটা আমার কেনার জন্য টাকা পয়সা সব বাজেটে ধরে রাখা। মাত্র আজকে মাত্র আমি খোঁজ দিয়ে দেখলাম মাত্র 8000 মেট্রিক টন সার আছে, কৃষক সার পাচ্ছে না, এবং উচ্চ মূল্যে তাকে কিনতে হচ্ছে। যে যেটুকু পাচ্ছে তাকে 1000 টাকাটা 3500 টাকা 3500 টাকায় কিনতে হচ্ছে। ভালো বীজ পাচ্ছে না, সেচ পাচ্ছে না। যে বিদ্যুৎ আমরা পেয়েছিলাম যে 96 সালে মাত্র 1600 মেগাওয়াট, 4300 মেগাওয়াট উন্নীত করি, আর 2009 সালে এসে দেখলাম সেটা কমে 3000 মেগাওয়াটে নেমে গেছে, 3700 মেগাওয়াট। আমরা সেখান থেকে এই 15 বছরে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করি। আমাদের চাহিদা 16,000 মেগাওয়াট, কখনো 17,000 মেগাওয়াট পর্যন্ত আমরা উৎপাদন করেছি। বাকি সময় বিভিন্ন একটা কোনো মেরামত থাকে, সেগুলিকে মানে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের তো আবার যত্ন নিতে হয়। এইভাবে করেছে। আজকে সেই বিদ্যুৎ উৎপাদন কমিয়ে ফেলেছে। আমরা এলএনজি কেনা, ফার্নেস অয়েল, ডিজেল, কয়লা সবকিছু এরা টাকা পয়সা সব প্রস্তুত, সবকিছু রেডি ছিল। আজকে সেগুলি হয়নি, বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। কৃষকদের সেচ দেবে তাও তো বিদ্যুৎ পাচ্ছে না, এবং আমি যেখানে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে ইংরেজ সরকার এসে ঘর প্রতি ঘর অন্ধকার করে দিয়েছে। শেখ হাসিনা বীরের বেঁচে আসবে, ফিরে বাংলাদেশে আসবে, ফিরে বাংলাদেশে বীরের বেঁচে। তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, ভয় নাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সুদ করি না এই মুহূর্তে বাংলাদেশ, এই মুহূর্তে বাংলাদেশ সুদ করি না। ওদিকে কি তোর বাপ দাদা এই মুহূর্তে বাংলাদেশ। আপনাদের আরেকটা কথা বলি, এই লোকটি এত দুর্নীতিবাজ, অমানবিক, তাতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আমি আর এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, 7 জুলাই থেকে যখন ছাত্র আন্দোলন করে, আপনারা লক্ষ্য করে দেখেন এই 15 জুলাই পর্যন্ত তাদের কিচ্ছু বলানি, পুলিশ একটা টু শব্দ করেনি। আমি সবাইকে নিষেধ করি, তাদের পাশে থেকেছি। বঙ্গভবনে যেতে চেয়েছে সাধারণ দিতে, পুলিশ তাদের সাহায্য করেছে। কিন্তু আজকে আপনারা একটু দেখেন, আওয়ামী লীগ যে সহনশীলতা দেখালো এবং ছাত্রদের প্রতি যে সহানুভূতি দেখালো, ওই ইউনুস কি তা দেখায়? যাদের জন্য তোমরা ছাপতে পড়লা, তিনি কি করেন? এখন আন্দোলনে নামার সাথে সাথেই পুলিশ তাদের পিটাচ্ছে, মারছে, টিয়ার গ্যাস মারছে, সাউন্ড গ্রেনেড মারছে, তাদেরকে ডিসপার্স করে দিচ্ছে, ধরে জেলে নিয়ে যাচ্ছে, এবং তোমার লাশ পড়লে গুম করে দিচ্ছে। এমনকি মাদ্রাসা শিক্ষক, এই মাদ্রাসা শিক্ষার উন্নতির জন্য আমরা কাজ করেছি, মাদ্রাসা এমপিভুক্ত করেছি। তাদের কওমি মাদ্রাসার যে তাদের শিক্ষার স্বীকৃতি আমরা দিয়েছি।
এমপিভুক্ত করেছি, অথচ সেই মাদ্রাসার শিক্ষকদের কিভাবে পিটালো তাদের উপর আক্রমণ, ছাত্ররা নামতে পারবে না, সাথে সাথে তাদের উপর আক্রমণ, তাদেরকে 1 ঘন্টাও তো টিকতে দেয় না, সাথে সাথে পিটিয়ে উঠিয়ে ফেলে। বলে আমরা তো তা করি নাই। তাহলে ফ্যাসিবাদী কে, স্বৈরাচার কে? আমার দাদার সাথে ফ্যাসিবাদী তো বলে, স্বৈরাচার করে। এখন বিচার করে দেখুন, তুলনা করে দেখুন, কে প্রকৃতপক্ষে স্বৈরাচার, কে প্রকৃতপক্ষে ফ্যাসিবাদী। সরকার স্বৈরাচার, সরকার স্বৈরাচার, গদি কি ধর্ম দাদার, সরকার স্বৈরাচার, স্বৈরাচার। আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না, পাকিস্তান হবে না। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না। Step down, step down. Yunus, Yunus, Killer Yunus. step down, step down, Killer Yunus. step down, step down, Step down, step down. Yunus, Yunus. আজকে আমি আরেকটা কথা বলতে চাই। আজকে তারা কি যারা আহত নিহত হয়েছে শহীদের তালিকা করেছে। আচ্ছা, এই তালিকায় আপনারা একটু তালি করে দেখেন তো, আওয়ামী লীগের যে এ পর্যন্ত আমরা নাম জোগাড় করছি, এমন কোন জেলা নাই, এমন কোন এলাকা নাই আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, কেউ বাদ যায়নি, শ্রমিক সবাইকে হত্যা করেছে। আমরা এই পর্যন্ত প্রায় 389টা নাম আমরা পেয়েছি, স্থান পেয়েছি। এর ছাড়াও তো আরো হত্যা করেছে, তারপর প্রায় 3000 মতো পুলিশ হত্যা করেছে, এবং প্রায় 15,000 থেকে 20,000 আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাধারণ মানুষ আহত হয়েছে। এই যে যারা এভাবে পুলিশ নিহত হলো, আনসার তারা নিহত হলো এবং তাদের গুম করা হলো, আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে হত্যা করা হলো, ওই তালিকায় কি তাদের নাম আছে? তাদের নাম নেই। তাহলে কারা? আবার এদেরকে সহযোগিতা, আহত নিহত মিলে যে সহযোগিতা দিল তারা, এর মধ্যে নিহত কতজন ছিল, অথচ গেজেট করে ফেললো 800 কতজন মারা গেছে, এবং সেই জন্য আমাকে হত্যাকারী বলা হচ্ছে। এখন আমার থেকে বেশি হত্যা তো ইউনুস করেছে, আমি তো হত্যা করিনি, আমি তো পুলিশকে গুলি চালানোর হুকুম দেয়নি, আমি তো সেনাবাহিনীকে গুলি চালানোর হুকুম দেয়নি, আমি তো তাদেরকে বিরত করেছি। এবং যখন তারা একটা বিল্ডিং এ আগুন দিয়েছে, সেই বিটিপি ভবন থেকে শুরু করে পিআরটিসি ভবন, সেতু ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন থেকে শুরু করে সব জায়গায় আগুন দিয়েছে, মানুষ ছাড়াতে চলে গেছে, আমি হেলিকপ্টার পাঠিয়ে তাদেরকে উদ্ধার করেছি, ল্যাব হেলিকপ্টার নিয়ে গেছে, সেনাবাহিনী আগুন দিয়েছে, সেখানে পানি ছিটিয়ে আগুন নেভাতে চেষ্টা করেছে। তাহলে গণহত্যাকারী কে? আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে, ঠিক কসাইখানায় যেমন পশু হত্যা করে পা বেঁধে ঝুলায়, সেভাবে পা বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। আপনারা সেই ছবি দেখেন নাই? জঙ্গিবাদের আস্তানা বদলে দাও, পুড়িয়ে দাও, চলে যাও, পুড়িয়ে দাও। জঙ্গিবাদের আস্তানা বাংলাদেশে হবে না, জঙ্গিবাদের ঠিকানা জঙ্গিবাদের আস্তানা বাংলাদেশে হবে না, সুদখোরের আস্তানা বাংলাদেশে হবে না, স্বৈরাচারী ইউনুসে দাও, পুড়িয়ে দাও। শেখ হাসিনা বীরের বেশে আসবে, ফিরে বাংলাদেশে আসবে, আবার বাংলাদেশে বারবার দরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। আজকে আপনারা দেখেন কিভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাদের স্মরণ হয়, বিল ক্লিন্টনের সেই ফাউন্ডেশনের একটা সেমিনারে ইউনুস সাহেব গেল, সেখানে সে কি বক্তৃতা দিল, এটা সেপ্টেম্বর মাসে যখন জাতিসংঘে যায়, সেখানে সে যে বললো কি, যে এই আন্দোলন, এই ছাত্র জনতা তাদের কোন আন্দোলন না, এখানে কোনো নেতাও ছিল না, এটা হলো সম্পূর্ণভাবে মেটিকুলাসলি ডিজাইন্ড আন্দোলন, এবং তার মাস্টার মাইন্ড হিসেবে একজনকে পরিচয়ও করিয়ে দিল। দেশে তারাই নাকি এটা পরিকল্পনা করে পরিকল্পিত ভাবে করেছে। তারপরে আজকে যেটা বলা গণ অভ্যুত্থান, ছাত্রলীগের ছাত্র জনতার অভ্যুত্থান,
এটা যে সে অভ্যুত্থান না, এটা তো ইউনূস নিজেই বলেছে, এবং এটা যে তার সম্পূর্ণ পরিকল্পিত, সূক্ষ্ম পরিকল্পিত একটা আন্দোলন, এটা সে নিজে ওখানে স্বীকার করেছে। একটু স্মরণ করে দেখেন তার বক্তৃতাটা এবং শোনেন। ঠিক তার পাশাপাশি আর একটা বক্তৃতা আপনারা শুনবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেল, সেখানে ওই যে তার যে ফাউন্ডার প্রফেসর সব, তার সাথে ওই যে কথোপকথন এবং সেখানে সেমিনারের মতো সবাই ওখানে আছে। উনি মুক্ত, সবাই শুনছে তার কথা, কি সুন্দর ভাবে বয়ান দিয়ে যাচ্ছেন। কি তিনি নাকি কিছুই জানতেন না সব আন্দোলনে, তিনি নাকি কিচ্ছু জানেন না, তাকে নাকি জনতা তুলে নিয়ে এসে ক্ষমতায় বসিয়েছে। অথচ ক্লিন্টনের ওখানে বলেছে যে এই মেটিকুলাসলি ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা পরিকল্পিত ভাবে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে নিজে ক্ষমতায় বসেছে। আর এখানে বললো উনি কিছু জানেন না, কিছু বোঝেননি, উনি কোথায় জনগণ সব করে তাকে বসিয়েছে। আমাদের যে 6% আমাদের প্রবৃদ্ধি এবং আমাদের যে উন্নয়ন, ওটা কোনো উন্নয়নই হয়নি, সব ফেক, সব লেগে মিথ্যা। আচ্ছা, আমাদের উন্নয়ন ফেক, মিথ্যা, তাহলে বিশ্বের সমস্ত সংস্থা, সে ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, ADB বলেন, বা অন্যান্য জাতিসংঘ, EU, কমনওয়েলথ, OIC, প্রত্যেকে যে স্বীকার করেছে এবং অন্যান্য যে সমস্ত গবেষকরা তারাও বলেছে যে বাংলাদেশের উন্নয়নটা একটা বিস্ময়, এবং বাংলাদেশ বিশ্বে 35তম অর্থনীতির দেশ হিসেবে স্থান পেয়েছে। এবং বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশন হয়েছে, এই গ্রাজুয়েশন হতে গেলে কতগুলি ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয়। মাথা পিছু আয়, GDP প্রবৃদ্ধি, অর্থনৈতিক অগ্রতা, সেগুলি বিবেচনা করেই কিন্তু গ্রাজুয়েশন হয়। যদি অর্থনৈতিক উন্নতিটা না হবে, আমাদের গ্রাজুয়েশনটা হলো কম থেকে, আসমান থেকে তো পড়ে নাই। কিন্তু এই লোকটা এত বড় মিথ্যাবাদী, সেখানে যে দিব্যি এই মিথ্যা কথাগুলি বলে আসলো, অর্থাৎ নিজেদের ধ্বংস করে দিয়েছে। বলে কিছু ধ্বংস নাই, সব ধ্বংস, আমাকে সংস্কার করতে হবে। কি সংস্কার করবে? সে সংস্কার করবাকে, সে কি জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা এসেছে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারলে না, তার কথা বলার অধিকার ছিল? সে তো অস্ত্র এবং অর্থ দ্বারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, মানুষ হত্যা করে, মানুষের লাশের উপর পাড়া দিয়ে ক্ষমতা দখল করেছে। এটা হলো, এবং এখনো যে সে দেশ চালায়, একটা অবৈধভাবে দেশ চালায়, এবং সে ছাত্রলীগ ব্যান করে, আওয়ামী লীগের মাঠে আনতে দেয় না। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, 49 সালে এই দলের জন্ম, এই দলের নেতৃত্বে এদেশের স্বাধীনতা, মাতৃভাষায় কথা বলার অধিকার, অথচ সেই দলের একটা নেতা কর্মী মাঠে আনতে পারে না। আমাদের হাজার হাজার নেতা কর্মী আজকে আহত, নিহত, এবং তাদের ঘর বাড়ি, কারো ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, দোকানপাট নাই, পুকুরের মাছ, ক্ষেতের ফসল, এমনকি বাগান, সব ধ্বংস করে দিয়েছে। আর তার উপর সরকারি কর্মচারী, তাদেরকে চাকরি খাচ্ছে, তাদেরকে OSD করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা। এমনকি সেনাবাহিনীর অফিসার, পুলিশ বাহিনীর অফিসার, তাদেরকেও বাদ দিচ্ছে না। তাদের পাসপোর্ট বাতিল, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তাদেরকে হয়রানি করে যাচ্ছে। কেন? বিটিআরের ঘটনা ঘটে গেছে। আমি 2008 সালের নির্বাচনে যখনই 233টা সিট পেলাম, তখনই চক্রান্ত শুরু হলো। সরকার গঠন করার সাথে সাথে 1.5 মাসও হয় নাই, বিজয়ের ঘটনা ঘটলো। কে ঘটালো এই ঘটনা? যেখানে আমি নিজে অনুষ্ঠানে গেলাম এবং দেখলাম তারা কত আনন্দিত, আর সেখানে একটা চক্রান্ত করে ঘটনা ঘটিয়ে মাত্র 48 ঘন্টার মধ্যে আমরা সেই বিদ্রোহ দমন করলাম। এটা শুধু পিলকারায় হয় নাই, বাংলাদেশের 40টা জায়গা প্রত্যেকটা নিয়মিত হয়েছিল। আমরা সবগুলি তাদের নিয়ন্ত্রণ করলাম এবং উদ্ধার করার সমস্ত আর্মি অফিসার তাদেরকে। এর পরবর্তীতে যারা মারা গেছে তার মধ্যে 57 জনের মধ্যে 46 জনই আওয়ামী লীগ পরিবারের। আমাদের আওয়ামী লীগের সেই নানক, এমনকি এরশাদ সাহেবের আত্মীয়, নানকের আত্মীয়, অমুকের আত্মীয়, আমাদের সকলের আত্মীয় স্বজন ওখানে। আওয়ামী লীগের নেতা মালিকুল সাহেব, আমাদের এমপির মেয়ের জামাই থেকে শুরু করে, নাতি জামাই থেকে সব, এবং এখানে অনেক অফিসার আমি তখন তাদের নিয়োগ দিয়েছে আমার রেস্টের থেকে PGR-এ, তাদের আসার কথা, জয়েন করার কথা অনুসার করে। এই চক্রান্তটা তারা ঘটিয়েছিল এবং সেটা তদন্ত করা হয়, বিচার করা হয়, শাস্তি দেওয়া হয়। আজকে তাদেরকে ছেড়ে দিয়েছে, তাদেরকেও ছেড়ে দিয়েছে, আমি দিয়ে দিয়েছে। আর জেলখানায় যত সন্ত্রাসী ছিল
জঙ্গি ছিল তাদেরকে মুক্ত করে দিয়ে এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের জেলখানায় এবং জেলখানায় তাদের উপর যে অত্যাচার করছে, মাটিতে ঘুমানো, শীতের কাপড়টা নিতে দেয় না, ওষুধ নিতে দেয় না, ডিভিশন দেয় না, ছেলের মধ্যে ফেলে রাখে চরম ভাবে, আর কথায় কথায় রিমান্ডে নিয়ে অত্যাচার করে। কেন? আওয়ামী লীগের অপরাধটা কি? দেশ স্বাধীন করেছে সে অপরাধ? এখন যাদেরকে আমরা যুদ্ধ করে পরাজিত করেছি এখন তাদের পা চাপতে দাঁড়াচ্ছি, একেবারে বিগলিত হয়ে পড়ে সে পরাজিতদের দেখলে। আমরা বিজয় জাতি, আমরা তো মাথা উঁচু করে বুঝতে ব্যবহারে চলতাম। আজকে আমাদের সেই সম্মান সম্পূর্ণভাবে এরা ধ্বংস করেছে। কাজে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই ইউনূস। গ্রামীণ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে। গ্রামীণ যে টেলিকম, আমি যে মোবাইল ফোন তাকে দিয়েছিলাম, গ্রামীণ ফোন, এই সেখানকার টাকাগুলি সব লুটপাট করেছে। এমনকি শ্রমিকের টাকা পর্যন্ত লুটে খেয়েছে। সেই শ্রমিকের টাকা আত্মসাৎ করেছে বলে শ্রমিকরা মামলা করেছিল। সেই মামলায় ইউনূসে কিন্তু শ্রম আদালতে 6 মাসের সাজাপ্রাপ্ত আসামি জামিনে ছিল এবং তার এই দুর্নীতি অডিট করার পরে ধরা পড়েছে। 5টা মামলা তার বিরুদ্ধে ছিল দুর্নীতি দমন কমিশনে। ক্ষমতা এসে সব মামলা বাতিল। তার কাছে 1200 কোটি টাকার মতো ট্যাক্স পাওনা, 666 কোটি টাকার কেস রায় হবার কথা 6 আগস্ট। সে 5 আগস্ট এই চক্রান্ত করে ক্ষমতায় যাবে এবং সেই ট্যাক্স বাতিল। আর এখন সে ট্যাক্স মওকুফ করে নিয়েছে। নিজের ট্যাক্স মওকুফ করে নিলে তার 54টা কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানে সে কম দেয় না, শ্রমিকের ন্যায্য পাওনা দেয় না, শ্রমিকের কল্যাণ ফান্ডে টাকা দেয় না, সে টাকা মেরে খায়, সব পাচার করে, আর সেগুলি ব্যবহার করে এখন। আর সেখানে জনগণের উপর আজকে ট্যাক্স বসিয়েছে। যেখানে পেটে খাবার নাই, আয় উপার্জন নাই, জিনিসের দাম বেড়ে গেছে, এমনকি আজকে মূল্যস্ফীতি প্রায় 14 ভাগের উপরে, আর সেখানে তাদের উপরে মরার উপরে খাবার দেয়। এখন ট্যাক্স, ভ্যাট সবকিছু বাড়ালো। যেখানে আমি 5% ভ্যাট ধরছিলাম, সেখানে কোথাও 15, কোথাও 19, কোথাও 30, কোথাও 60% পর্যন্ত ট্যাক্স এবং ভ্যাট বসে আছে। কিন্তু জনগণের পকেট খালি আর ওরা তার নিজের পকেট ভারী। এবং এই যে কতগুলি লোক পেলে তাদেরকে দিয়ে সমস্ত বাংলাদেশে এজেন্ট লাগাচ্ছে, তাদেরকে টাকা দিচ্ছে, আইফোন কিনে দিচ্ছে, তাদেরকে ল্যাপটপ দিচ্ছে, এবং তাদের যদি আওয়ামী লীগ কোথায় লুকিয়ে আছে ধরতে পারে তাদের উল্টো আরো প্রাইজ বানিয়ে দিচ্ছে। এবং এই যে তার যে ক্যাডার পুষছে এবং তাদেরকে নিয়ে দেশের সর্বনাশ করাচ্ছে, এই টাকাটা কোথেকে আসে? 2023 সালে তার অ্যাকাউন্টে 118 কোটি টাকা। কোথেকে আসলো এই টাকা? ইউনিভার্সিটি সে জবাব দেবে? কোথায় পেল? তার নাকি কিছুই নাই, কোনো আয় নাই, তার বাড়ি নাই, ঘর নাই, সে পড়ে বেড়াচ্ছে। অথচ গুলশানে ওই রোড নাম্বার 84-তে যা, তার বিশাল ফ্ল্যাট, ওটা নাকি 9 কোটি টাকা দিয়ে কেনা। পূর্বাঞ্চলের 68 একর জমি তার, একটা ফাউন্ডেশন, সে একটা কায়দা করে সবকিছুতে ফাউন্ডেশন বানায়, একটা গাছ বানায়, 14 টাকা ওখানে রেখে দেয়। সেখানে 68 একর জমি তার, সেটা নাকি ইসলামী বিক্রিও করছে। ঢাকা শহর এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় যে জমি সব খবর আছে, এবং কত হাজার কোটি টাকা সে মানে বিদেশে পাচার করছে তারও হিসাব আছে। যে একটা চরম দুর্নীতিবাজ, গরিবের রক্ত চুষে সেই টাকা নিয়ে সেই টাকা লুট করে খেয়েছে। এবং আমি তাকে দিয়েছি 96 সালে গ্রামীণ ব্যাংকের টাকা সে গ্রামীণ কল্যাণ ফান্ড বানায় ওখানে সরালো। ফান্ড বানিয়ে সরিয়ে আমাকে এসে বললো আমি যখন সরকার গঠন করি গ্রামীণ ব্যাংকে টাকা নেই, সে চালাতে পারছে না। হ্যাঁ, তার এই ভালো মানুষের কথায় আমরাও ভুলে গেছিলাম। প্রথমে 100 কোটি, তারপরে 200 কোটি, তারপর আবার 100 কোটি, 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংককে দিয়েছি। গ্রামীণ ব্যাংক কিন্তু সরকারি প্রতিষ্ঠান, এটা ইউনূসের না, ইউনূস করে নাই। ইউনূস ছিল একজন এমপ্লয়ি, চাকরিজীবী, এমডি হিসেবে সে বেতন ভোগ কর্মচারী, কিন্তু সমস্ত গ্রামীণ ব্যাংকটা এখন সে গ্রাস করে নিয়ে নিয়েছে। ওই গ্রামীণ ইউনূস সেন্টার বানিয়েছে, গ্রামীণ ব্যাংকের অফিস। সে অফিস সেখানে 11,000 স্কোয়ার ফিট, মাত্র 1,000 টাকায় 24 বছরের জন্য লিজ দিয়েছে 16 তলায়। আর ওখানে বসে এখন যত রকমের চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে ওই মিরপুরে যে ইউনূস
সেন্টার এবং গ্রামীণ ব্যাংকের যে 16 তলা বিল্ডিং, ওখানে বসে খুব আধুনিক অফিস করে নিয়েছে, সবই জনগণের টাকা। অথচ সেগুলি সব ভোগ তখন সেগুলি সব নিজের হয়ে গেছে, 1000 টাকা নিয়ে নিয়েছে। এইভাবে তার ধোকাবাজি দিয়ে মানুষের কাছে লবিস্ট লবিস্ট রেখে রেখে শুনলাম আমেরিকায় নাকি $3 লক্ষ মাসে দিয়ে লবিস্টিক করেছে ট্রাম্পের সরকারের সাথে খাতির করার জন্য। আবার একজন না, 2-3 জন তার লবিস্ট। এইভাবে তারা টাকা ব্যয় করে, আর দেশের মানুষ খাবার পায় না, চাল কিনতে পারবে না, গম কিনবে না, মানুষের খাবার দিতে পারবে না, ডিসিবির যে কার্ড সেখানে নাকি চাল দিতে পারবে না, সার কিনতে পারবে না, জ্বালানি কিনতে পারবে না, আর নিজে ওদিকে টাকা খরচ করে নিজের ইমেজ তৈরি করতে পারে। এটা দেশের কোনো কল্যাণ করবে না, শুধু নিজের ভোগ দখলের জন্য এসেছে। কিন্তু এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশকে মুক্ত করতে হবে। তার জন্য আপনার প্রবাসে আছেন, জনমত সৃষ্টি করেন। এই মানবাধিকার লঙ্ঘনকারী, লোভী, আত্মকেন্দ্রিক বিনয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে, স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আজকে আমাদের সংবিধানে হাত দিতে চায়, জাতীয় সঙ্গীতে হাত দিতে চায়, জাতীয় বিধান নাম মুছে ফেলেছে, ইতিহাস বদলে দিচ্ছে, এবং পরাজিত শক্তি এবং যারা যুদ্ধ অপরাধী, যারা গণহত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আজকে তাদেরকে নিয়েই তার ঘর সংসার। যত জঙ্গি, সন্ত্রাসী এবং যত রকমের সেই যারা এই ধরনের সন্ত্রাস বিশ্বাস করে, তাদেরকে নিয়ে আজকে তার চলা, এবং দেশটাকে সে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কাজে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দুর্বৃত্ত সরকার, স্বৈরাচারী, ফ্যাসিবাদী এবং একেবারে দুর্নীতিবাজ, এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। স্বৈরাচার ইউনুস তার রাষ্ট্র চালাবার কোনো অভিজ্ঞতাই তো নাই, সে নিজেই স্বীকার করে, তার সে ক্ষমতা থাকে কেন? কাজে এই মুহূর্তে তাকে ছেড়ে দিতে হবে এবং দেশকে দেশের মতন চলতে দিতে হবে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। আপনার প্রবাসের থেকে জনমত সৃষ্টি করেন এবং তার এই অপকর্মগুলি মানুষের তুলে ধরেন, এবং এর হাত থেকে যারা বাংলাদেশের মানুষ মুক্তি পায়, তার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। ইনশাল্লাহ আবার দেশ ফিরে আসবে, বাংলাদেশ উন্নয়নশীল দেশে মর্যাদা পাবে। 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলবো।